কবুল। সকলে আলহামদুলিল্লাহ বলল। কাজী এবার দিগন্তের কাছে গেল। ওকে কবুল বলতে বললে বেশি সময় নিল না দিগন্ত। নিজের ব্যক্তিত্ব ধরে রেখে ধীর স্থিরভাবে ৩ কবুলের মাধ্যমে বিয়ে সম্পন্ন করলো। স্বীকার করলো বেলাকে স্বীয় স্ত্রী রূপে। কাজী হাসি মুখে ঘোষণা করলেন, সাক্ষীগণ শুনেন, দিগন্ত তালুকদার ও বেলা পাটোয়ারি বিনতে কন্যা আব্দুর রহমান পাটোয়ারি নগদ মোহরানা নির্ধারণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আল্লাহ তাদের দম্পত্য জীবন বরকতময় করুন, আমিন। কাজীর কথা শেষ হওয়ার সাথে সাথে শুকরিয়া আদায় করলো দিগন্ত। তারপর পাশে বসে থাকা বেলার হাতের ভাঁজে হাত গলিয়ে দিল তড়িৎ বেগে। ছোটখাটো নরম হাতটা সামনে এনে উল্টো অবেলায় আগমন যার, দিগন্ত বেলায় সে আমার বিন্দু চারিণী। পাটোয়ারি বাড়িতে বৃষ্টি আর বেলার বিদায় একসাথে হয়েছে। বেশি দেরি হতে দেয়নি। রাতের প্রহর শুরু হওয়ার আগে রহমান পাটোয়ারি 2 মেয়েকে 2 জামাইয়ের হাতে তুলে দিয়েছে। তারপর গুটি কতক মিনিটের ব্যবধানে তার ভরা বাড়ি ফাঁকা শূন্যে রূপ নিল। একদিকে বৃষ্টিকে নিয়ে দাওয়ানরা নিজ গন্তব্যে চলে গেল, অপরদিকে বাণী আর বেলাকে নিয়ে তালুকদাররা রওনা হলো তাদের নীড়ে। রহমান শুধু নিষ্পলক চোখে চেয়ে চেয়ে দেখলো ওদের যাওয়া। যতদূর পর্যন্ত দেখা গেল দেখতেই থাকলো। 2 চোখ ভরে দেখলো 3 কন্যার সাথে তৈরি হওয়া তার সামাজিক দূরত্বটুকু। ভালোবাসা, আদর, আহ্লাদের কোনো পরিবর্তন না ঘটল মেয়েদের প্রতি তার দৈনিক শাসনের রুটিনে বিস্তর পরিবর্তন ঠিকই ঘটল। বিদায়ের আগ মুহূর্ত পর্যন্ত যতটা জোশ ছিল তার মনে, বিদায়ের ঠিক পরপর সব উবে গিয়েছে। গেটের সামনে ধ্যান মেরে অনেকটা সময় পার করলো রহমান। অতপর নীরবে পা বাড়ালো ভেতরের দিকে। শরীর মন কোনোটাতেই আর বিন্দু পরিমাণ জোর নেই। এতক্ষণ দাপটের সহিত এক হাতে সব কাজ সামলানো রহমান পাটোয়ারি হুট করে কেমন যেন নেতিয়ে পড়ল। কারোর সাথে কথা বলার শক্তিটুকু অবশিষ্ট নেই তার মধ্যে। অবশ পা জোড়া টেনে কোনো মতে রুমে চলে গেল। দরজায় এঁটে বিছানায় শরীর ছেড়ে দিয়ে থম মেরে শুয়ে রইল। বর্তমানে তার বুক ফাঁকা, বাড়ি ফাঁকা। কানের পাশে ভেসে বেড়ানো মেয়েদের আব্বু ডাক নীরবতায় রূপ পাল্টেছে। ভাইয়ের মনের অবস্থা বুঝেছে রাসেল। বাড়িতে যে কজন আত্মীয় স্বজন আছে তাদের দেখভালের দায়িত্ব নিজ কাঁধে নিল। অন্যদিকে মেয়েদের রুমের মেঝেতে বসে শব্দ করে কাঁদছে আমেনা। রিনার 2-1জন মহিলা সদস্য তাকে সামলাচ্ছে। একই রুমের বিছানায় আধশোয়া রূপজান বেগম মেঝো নাতনির জন্য বিলাপ বকছে। শয্যাগত বয়স্ক নারীর দুর্বলতা যেন ওই বৃষ্টি। বেশি ভালোবাসে ওকে, হয়তো নিজ হাতে গড়েছে বলে টান অনেক বেশি। সেটা একগুঁয়েভাবে প্রখর রূপ নিয়েছে তার বয়স্ক মস্তিষ্ক। অন্ধকার রজনী, মাথার উপরে চাঁদ তার ম্লান আলো চারপাশে ছড়িয়ে রেখেছে। নিভু আলোয় জ্বলতে থাকা তারার দল পুরো আকাশের বুকে আধিপত্য খাটাচ্ছে। নিস্তব্ধতার চাদরে মোড়া পৃথিবীতে ঝিঝি পোকার অবিরাম ডাক নিস্তব্ধতাকে বিদীর্ণ করে ভেসে বেড়াচ্ছে। জলজলে আলোকিত রুমের বিছানা দখল করে ঝিমোচ্ছে এক লাল বধূ। ক্লান্ত শরীর, ঘুম যেন চোখ ছাপিয়ে এসেছে। ঝিমোতে ঝিমোতে টের পেল বেলা বিছানায় এককভাবে বসে থাকার দরুন কোমর লেগে এসেছে। তালুকদার বাড়িতে আসার পর কিছুক্ষণ ড্রয়িং রুমে বসিয়ে রাখা হয়েছিল ওকে। তারপর দিশা আর মাইশা মিলে দিগন্তের ঘরে নিয়ে এসেছে। বিছানার মাঝ বরাবর বসিয়ে ওর লেপ্টে যাওয়া চোখ মুখ শাড়ি সব ঠিকঠাক গুছিয়ে দিয়ে সেই যে চলে গেল, আর কারো আসার নাম নিশানা নেই। প্রথম 1 ঘন্টা হয়ে এসেছে এ ঘরে বেলা একা বসে আছে। চোখ আর মানছে না বেলার। বিয়ে থেকে শুরু করে বিদায়ের শেষ পর্যন্ত প্রচুর কেঁদেছে। ফলস্বরূপ চোখ জ্বলছে ভীষণ, মাথা ব্যথা করছে। আসার সময় রোকেয়া তালুকদার গাড়িতে অনেক কিছু বলেছে ওকে। সব ঠিকঠাক না বুঝলো এতটুকু বুঝেছে আজ দিগন্তের সব কথা মানতে বলেছে। সাথে আরও কিছু নিয়মকানুন সম্পর্কে জানিয়েছে। আগাগোড়া কিছু না বুঝলেও কথাগুলো মাথায় গেঁথে রেখেছেও।
আগে ভাগে ঘুমানো যাবে না, সব কিছু স্মরণে রেখে জেগে থাকার আপ্রাণ চেষ্টা চালালো বেলা। কিন্তু হুট করে কখন যেন শুয়ে পড়ল, তলিয়ে গেল গভীর ঘুমে। অপরদিকে ড্রয়িং রুমে প্রত্যাশাকে কোলে নিয়ে কঠোর চোখে জুনায়েদের দিকে তাকিয়ে আছে দিগন্ত। চোখে মুখে রাগের রেশ স্পষ্ট। সবাই চুপচাপ দেখছে ওদের দুজনের যুদ্ধ। মিতালি দিগন্তের কাছে যেতে চাইলে সোফায় বসে থাকা রোকেয়া তালুকদার ইশারায় মানা করলো ওকে। বাড়ানো পা আটকে ফেলল মিতালি। কিছুক্ষণ আগের হাসি ঠাট্টায় মেতে থাকা পরিবেশ হুট করে শান্ত রূপ নিয়েছে। জুনায়েদও শক্ত চোখে চেয়ে আছে দিগন্তের দিকে। নিজের স্বাভাবিক রাখার ব্যর্থ চেষ্টা চালালো দিগন্ত। জোরে শ্বাস টেনে এক পলক প্রত্যাশার দিকে দেখল। পুনরায় জুনায়েদের মুখোমুখি হয়ে গম্ভীর মুখে বলল, আপনি আর আপনার স্ত্রী বিষাক্ত নিকৃষ্টতম ব্যক্তি, তা জানা পরেও আমি আপনাদের ফসলকে এই বাড়িতে এনেছি। কেন জানেন? এই বাড়িতে ওর অধিকার বঞ্চিত করার কারণে ভবিষ্যতে কোনো এক সময় অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হতো আমাকে। তাই নিজ থেকে ওকে এ বাড়িতে আসার সুযোগ করে দিয়েছি। তার মানে এই না ওই মহিলাকেও আমি এই বাড়িতে ঢুকতে দিব। আমার মায়ের হাতের গড়া এ বাড়ির পবিত্রতায় কোনো নর্দমার ঠাঁই হবে না। কথাটা ভালোভাবে মাথায় গেঁথে নেন। কথাগুলো বলে প্রত্যাশাকে কোল থেকে নামিয়ে জুনায়েদের সামনে ছেড়ে দিল দিগন্ত। তারপর হনহনিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। পেছন থেকে জুনায়েদ জোরালো আওয়াজে হুংকার শুনল, তুমি কি নিজেকে এবারের কর্তার আসনে বসাচ্ছ? তোমার কথার চলতে হবে সবাইকে। বিয়ে করে ফেলেছ, প্রয়োজন পড়লে বউ বাচ্চা নিয়ে তুমি আলাদা সংসার করবে। আমি মনাকে এ বাড়িতে আনবো, দেখি কে আটকাতে পারে আমাকে। চলন্ত পদযুগল থেমে গেল দিগন্তে। ঘাড় বাঁকিয়ে জ্বলন্ত দৃষ্টিতে তাকালো জুনায়েদের দিকে। পরপরই সোফায় আয়েশি ভঙ্গিতে আসন গেড়ে বসা দিলদার তালুকদারের দিকে চেয়ে রাশভারী স্বরে বলে উঠল, দাদা যান, তোমার বংশে কুলাঙ্গার এই একটাই নাকি আরও ছিল? দিলদার ক্ষুব্ধ নয়নে জুনায়েদকে দেখল, ঘৃণিত চোখ মুখে বলল, ছেলের সাথে লড়াই করে দ্বিতীয় স্ত্রীর জন্য ছি, মিনিমাম লজ্জা তো নেই। আত্মসম্মানটাও গলিয়ে খেয়েছে। ছোট বাচ্চা কাচ্চা সবার সামনে আবার বড় গলায় কথা বলছে। আমি একটা অজাতকে জন্ম দিয়েছি। বাবার থেকে তাচ্ছিল্যতা পেয়ে দমে গেল জুনায়েদ। প্রত্যাশাকে নিয়ে আর দাঁড়ালো না সেখানে। অপমানে মুখ থমথমে রূপ নিয়েছে। চটজলদি বেরিয়ে পড়ল। বড় ভাইয়ের কাজে লজ্জিত জয়নাল বউ বাচ্চার চোখে চোখ রাখতে পারল না। ভারী শ্বাস ফেলল। জুনায়েদের গাড়ির চাবি ওর কাছে, সেটা দিতে সেও বাইরের দিকে গেল। রুমে পা রাখতেই থমকালো দিগন্ত। বিছানায় ঘুমিয়ে আছে ওর বধূ। পরনের লাল শাড়িটা এলোমেলো হয়ে আছে। ভারী শাড়ি গহনা নিয়ে সেভাবে ঘুমিয়েছে। সেসব গায়ে বিচ্ছে হয়তো। ঘুমের মাঝে বারবার এপাশ ওপাশ করছে বেলা। চোখের রঙিন প্রসাধনী ঘুমের রেশে হাত দিয়ে নষ্ট করে ফেলেছে। গাল মুখে লেগেছে সেগুলো। অগোছালো বেলাকে দেখে কিঞ্চিত হাসলো দিগন্ত। দরজা চাপিয়ে দিয়ে বেলার পাশে এসে বসলো। দিগন্তের ডাক কর্ণঘরে পৌঁছাতে ঘুম ছুটে গেল বেলার। ধরফরিয়ে উঠে বসলো। হুট করে লাফিয়ে ওঠার ফলস্বরূপ নিজেকে ধাতস্থ করে সময় লাগলো। পাশ থেকে ভেসে এলো দিগন্তের কণ্ঠস্বর। কিছু একটা বলছে বেলাকে, কিন্তু সে কথা আদতে বেলার কানে গেল কি? গেল না বোধ হয়। থম মেরে বসে থেকে স্থির দৃষ্টিতে দিগন্তের দিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। পলক পড়ল এক দুবার। তারপর হুট করে ডাগর ডাগর নেত্রপল্লব ছাপিয়ে এলো। পানিতে টইটুম্বর হলো চোখ জোড়া। বেলার আচানক পরিবর্তনে চমকালো দিগন্ত। পা বাড়িয়ে দূরত্ব বেগে বেলার মুখোমুখি বসলো। উদ্বেগ মিশ্রিত গলায় শুধালো, ভয় পেয়েছিস? কাঁদছিস কেন? দিগন্তের প্রশ্ন শুনে বেলার ভেজা আখি জোড়া থেকে টুপটুপ করে দুফোঁটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। ধরা গলায় বলতে শুরু করলো, দাদি বলেছিল স্বামী ঘরে এলে কি কি করতে হয়। আমি জেগেছিলাম তো অনেকক্ষণ, অপেক্ষা করছিলাম। আপনি আসতে এত দেরি করলেন কেন দিগন্ত ভাই? বাখারা হলো দিগন্ত। অবাক স্বরে বলল,
কি বলেছে দাদি? কান্না মিশ্রিত আটকা গলায় উত্তর করল বেলা। সালাম করতে বলেছিল কি, কিন্তু আপনি তো অনেকক্ষণ আগে এসেছেন। চোখ সরু করে ফেলল দিগন্ত। বেলার দিকে স্থির দৃষ্টি মেলে চেয়ে রইল কিছুপল। ঘুম থেকে ওঠার ফলে চোখগুলো হালকা ফুলে আছে বেলার। চাপা কান্নার দমকে নাকের ডগা ফুলে উঠেছে। বৈরূপী সাজে শাড়ি পরিহিত বেলাকে ছোট লাগছে না দেখতে। প্রাপ্তবয়স্ক একজন নারীর ছাপ ফুটে উঠেছে বেলার উপর। গভীর দৃষ্টি পড়াতে ভেতর শুকিয়ে এলো দিগন্তের। শুকনো ঢোক চেপে নিজেকে সংযত করার চেষ্টা করলো। শ্বাস টেনে স্বাভাবিকভাবে বলল, কাঁদবি না বেলা, কাঁদলেই ভুল মাফ হয়ে যায়। দুপাশে না ভঙ্গিতে মাথা নাড়ালো বেলা। দিগন্ত বাঁকা গলায় বলল, এদিকে আয়। বেলা কয়েক পলক ঝাপটে চুপচাপ দিগন্তের কাছাকাছি এগিয়ে গেল। প্রশ্ন করল না কোনো। দিগন্ত কথা বাড়ালো না। হাত বাড়িয়ে বেলার গলার হাতের সবকিছু একে একে খুলে দিতে শুরু করলো। কানের দুল খোলার সময় বাঁধল বিপত্তি। ব্যথায় লাল হয়ে গিয়েছে বেলার কান। হালকা একটু রক্তের দেখা মিলছে, তা দেখে রেগে গেল দিগন্ত। ধমকের সুরে বলল, তোকে হালকা দুল পাঠানো হয়েছে না? এটা কেন পড়েছিস? ব্যথা হয়েছে তবু খুলিসনি? সরল জবাব বেলার। হালকা দুলগুলো অন্যান্য দিন পরবো, বিয়ের দিন ওসব পরে নাকি? বেলার কথা শুনে বাকরুদ্ধ দিগন্ত কিছুটা সময় নিয়ে আস্তে ধরে দুলগুলো খুলল। মাঝে বেশ কয়েকবার ব্যথায় আর্তনাদ করেছে বেলা। সেগুলো গিয়ে বিঁধেছে দিগন্তের বুকে। খোলা শেষ হতে দুলগুলো মেঝেতে আছাড় মারল। বেলার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, ওগুলো যদি আর কোনো দিন কানে দেখেছি তোর খবর আছে। ওখান থেকে তুলে সাজিয়ে রাখবি, কিন্তু আমার অবাধ্য হয়ে কানে পড়বি না। মাথা নাড়িয়ে দিগন্তের কথায় সায় দিল বেলা। তারপর ঠোঁট উল্টে দুলগুলো দেখল। ভালো লেগেছিল ওর, কিন্তু কানে সইল না। বিছানা ছেড়ে নিচে দাঁড়ালো দিগন্ত। পাঞ্জাবির হাতটা গুটাতে গুটাতে বেলার উদ্দেশ্যে বলল, চল। কয়েক পলক ঝাপটে চঞ্চল গলায় বেলা জিজ্ঞেস করল, কোথায়? ঘাড় ঘুরিয়ে বেলার দিকে তাকালো দিগন্ত। শান্ত গলায় বলল, অজু করে আয়। এই সময়ে অজু করার কারণ বুঝল না বেলা। অবুঝভাবে প্রশ্ন ছুড়ল। কেন? রাগলো না দিগন্ত। পূর্বের ন্যায় শান্ত স্বরে আবারও জবাব দিল, নফল নামাজ পড়বি আমার সাথে? দিগন্তের কথা শুনে কৌতূহল বাড়ল বেলার। বিছানা ছেড়ে শাড়ি টেনে টুনে দিগন্তের সামনে এসে দাঁড়ালো। কণ্ঠে অবাকতার রেশ এনে প্রশ্ন করল, তাহলে কি হয়? দাদি তো এই কথা বলেনি। দিগন্ত নীরব রইল, উত্তর দিল না। হেঁটে বেলার পেছনে গেল। শাড়ির সাথে পিন দিয়ে লাগানো ওড়নাটা মেঝেতে ঝুলছে। আলতো হাতে পিনটা খুলে দিল। ওড়নাটা গুছিয়ে বিছানায় রেখে হাত দিয়ে ইশারা করলো ওয়াশরুমে যেতে। বেলা ঠোঁট কামড়িয়ে কিছু ভাবল। তারপর দিগন্তের কথা মতো নিঃশব্দে অজু করতে গেল। পানির ফোঁটায় ভিজে গেল ওর কপাল, হাত, ঠোঁট। দীপ্ত হয়ে উঠল ওর স্নিগ্ধ মুখ। অতপর অজু শেষ করে শাড়ির অনেকাংশ ভিজে ঘরে ফিরল। দিগন্ত এক পলক দেখল ওকে। এরপর নিজেও অজু করে ফিরে এলো। ঘরের একপাশে সাদা জায়নামাজ বিছিয়ে প্রথমে দাঁড়ালো দিগন্ত। পাশে একটু আড়ষ্ট ভঙ্গিতে দাঁড়ালো বেলা। দিগন্ত গম্ভীর স্বরে আওড়ালো, আমার সাথে আমার মতো করে পড়বি। আমি নামাজ পড়তে জানি। কথা বাড়াবি না বেলা। আচ্ছা। বেলার বাধ্যতায় কিঞ্চিত হাসলো দিগন্ত। অতপর জোর গলায় তাকবীর বলল। চোখ নামিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করলো। ওর সুরেলা কণ্ঠে উচ্চারিত প্রতিটা শব্দ ছড়িয়ে পড়ল রুম জুড়ে। দিগন্তের গলার আওয়াজ কানে ঠেকতেই মুগ্ধ হলো বেলা। চোখ বুজে শুনল পুরুষালী কণ্ঠে উচ্চারিত শব্দগুচ্ছ। কাপা কণ্ঠে অনুসরণ করলো দিগন্তকে। রুকু সিজদা সহ
সব ধাপেই দিগন্ত ধীর ও সাবধান, আস্তে ধীরে নামাজ পড়ছে, কারণ ওর পাশে দাঁড়ানো বেলা ওর অঙ্গভঙ্গি অনুসরণ করছে। অন্যদিকে শাড়ির কারণে উঠবস করতে বেশ বেগ পেতে হচ্ছে বেলাকে। পায়ে আটকে যাচ্ছে, মাথা থেকে আঁচল নেমে আসতে চাইছে। সেভাবেই নামাজ শেষ করলো। নামাজ দুটো উঠিয়ে কাবার থেকে একটা কাগজ বের করলো দিগন্ত। বেলার কাছে এসে সেটা ওর হাতে ধরিয়ে দিল। কাগজের লেখা পড়ে চোখ বড় বড় হলো বেলার, বিস্ময়ে চেঁচিয়ে উঠল, দিগন্ত ভাই, এত টাকার চেক আমাকে দিলেন কেন? নববধূর মুখের ভাই ডাকটা তিতার ন্যায় ঠেকল দিগন্তের কাছে। রাশভারী গলায় জবাব দিল, তোর মোহরানার টাকা, আমার হাতে এটুকুই ছিল। বেলার সরল প্রশ্ন। আমি এত টাকা কি করব? এটা তোর, যা ইচ্ছা কর, নিজের প্রয়োজনে খরচ করবি। আমি কোনোদিনও এর সম্পর্কে জানতে চাইবো না। বেলার এবার চেকটা দেখছে তো আরেকবার দিগন্তের মুখের দিকে তাকাচ্ছে। শেষমেশ বলল, কোথায় রাখবো এখন? আপনার কাছেই রেখে দেন। দিগন্তের পাল্টা জবাব, এত বড় ঘর, যেখানে ইচ্ছা রাখ, রাখে তাড়াতাড়ি আয়, আমার ঘুম লেগেছে। বেলা চোখ ঘুরিয়ে খুঁজলো কোথায় রাখবে। আপাতত বেডসাইড টেবিলে ড্রয়ারে রেখে দিগন্তের পাশে এসে দাঁড়ালো। দিগন্ত ওকে দেখে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। তারপর তড়িৎ বেগে পাশে দাঁড়ানো বেলার হাতে টান লাগলো। দিগন্তের আচানক আক্রমণে নিজেকে সামলাতে পারল না বেলা। দিগন্তের গা ঘেঁষে ওর পাশের ছোট একটু জায়গায় পড়ে গেল। সময় ব্যয় করলো না দিগন্ত, নিজের সাথে বেলাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরল। এতদিনের একাকিত্ব ঘুচল। ফাঁকা পড়ে থাকা বক্ষে বেলার মাথা চেপে ধরে প্রশান্তিতে চোখ বুঝল। অপরদিকে দম আটকে এলো বেলার। পুরুষালী শরীরের অপরিচিত গভীর স্পর্শে শরীরে শিহরণ জন্মালো। কেঁপে কেঁপে উঠল কয়েকবার। একে তো ছোট জায়গা, দিগন্ত একটু সরেও যাচ্ছে না, তারপর আবার লোকটা শক্তভাবে জাপটে ধরেছে ওকে। মুখ দিয়ে কথাও বের হলো না বেলার। গলার কাছে এসে দানা বাঁধল সব। মিনিট পাঁচে গড়ালো দিগন্তের নড়চড়ের নামমাত্র নেই। এদিকে বেলার অবস্থা বেগতিক, দম টানাও কষ্টকর হয়ে পড়েছে। আস্তে ধীরে শরীর ছেড়ে দিতে শুরু করলো। দিগন্ত টের পেল, ঝট করে বেলাকে ছেড়ে দিল। তারপর আবার মিনিটের ব্যবধানে ওকে ঘুরিয়ে নিজের শক্তপোক্ত দেহের নিচে ফেললো। খসখসে হাত দুটো চেপে ধরলো ওর দুই বাহু। একের ওপর এক অনাকাঙ্ক্ষিত স্পর্শে দিগন্তের মুখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, এরকম করছেন কেন? আমার কেমন যেন লাগছে। ঠোঁট বাঁকিয়ে হাসলো দিগন্ত। বেলার মুখের দিকে হালকা ঝুঁকে প্রশ্ন ছুড়ল। কেমন লাগছে? উত্তর খুঁজে পেল না বেলা। কেমন যেন মিশ্রিত একটা অনুভূতির মাঝে আটকা পড়েছে ও। ভালো লাগছে, আবার কান্না আসছে। শ্বাস টানতে কষ্ট পাচ্ছে, আবার দিগন্তকে ভয় লাগছে না। শুষ্ক ওষ্ঠ জোড়া ভিজিয়ে বেলা বলল, জানি না, একটু দূরে সরেন। আমি শ্বাস নিতে পারছি না। বেলার কথা শুনে তেরামি এক ধাপ বাড়ল দিগন্তের। দূরে সরার বদলে আরও কাছাকাছি এলো। ওর নরম নিঃশ্বাস আছড়ে পড়ল বেলার চোখ মুখে। ব্যাস, এবার নাজেহাল হলো বেলা। চোখ খিচিয়ে বন্ধ করে নিল। বেলার অবস্থা দেখে শান্তি পেল দিগন্ত। প্রগাঢ় নজরে বেলার চোখ মুখ অবলোকন করলো। ঠান্ডা ওষ্ঠজোড়া ওর কানের কাছে এনে ফিসফিসিয়ে বলল, তুই আর তোর বাপ খুব জ্বালিয়েছিস, এখন আমার একটু জ্বালা সহ্য করতে পারবি না? তুই মেয়ে বিরাট অসভ্য। ছোট হলে কি হবে? দিগন্ত তালুকদারকে নাচিয়ে ছেড়েছিস, এখন একটু সয়ে নে। তোকে না জ্বালালে আমার বুকের আগুন নিভবে না। কথাটুকু বলে বেলাকে আর কিছু বলার সুযোগ দিল না দিগন্ত। কান থেকে ওর গলার দিকে নেমে এসে গলদেশে মুখ ডুবালো। আটকে উঠল বেলা। কি করছেন? বেলার প্রশ্ন শুনল দিগন্ত। মাথা না উঁচিয়ে ধমকের সুরে বলল, চুপ কর বেয়াদব। পরপরই আবার নিজের কাছে মগ্ন হলো। এদিকে দিগন্তের টুকরো টুকরো ছোঁয়ায় শরীর অবশ হয়ে এলো বেলার। আবেশে চোখ বুঝে নিয়েছে। হৃদের স্পন্দনের গতি অস্বাভাবিক, নিঃশ্বাস ভারী হয়েছে। বোকার মতো দাঁড়িয়ে আছে মাইশা। ভয়ে গলা শুকিয়ে এসেছে ওর। সামনে দরজার সাথে হেলান দিয়ে হাত ভাঁজ করে দাঁড়িয়ে রায়হান। ঠোঁটে ক্রূর হাসি ঝুলছে। মাইশার দৃষ্টি এলোমেলো হলো। সব রাগ গিয়ে পড়ল দিশার উপর।
দিশা ওর সাথে বিশ্বাসঘাতকতা করে পালিয়েছে। হাঁটাহাঁটি কাজকর্ম করার ফলে শরীর আর সায় দিচ্ছিল না মাইশার। কোমরের ব্যথাটাও পুরোপুরি সারেনি। তাই বেলাকে দিগন্তের ঘরে রেখে সেও নিজের ঘরে চলে গিয়েছিল। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়েছিল। হুট করে ঘুমের মাঝে দিশার ফোন পেয়ে সেভাবেই ছুটে এসেছে ওর রুমে। আর এসেই যেন ফেঁসে গেল। দিশার রুমে দিশা নেই, রুম ফাঁকা। একটু এদিক সেদিক দেখতেই পেছন থেকে এসে রায়হান দরজা আটকে দিল। এখন মিনিট 10 ধরে সেভাবেই দাঁড়িয়ে আছে। রায়হানের কাজ ভেতরে ভেতরে ভয় পেলেও বাহিরে বিরক্তির ভঙ্গিমা ধরল মাইশা। শুষ্ক অধৈর্যরা ভিজিয়ে বলল, দরজা ছেড়ে দাঁড়ান, আমি বাইরে যাব। হেলান দেওয়া শরীর সোজা করলো রায়হান। দুহাত মাথার উপরে তুলে অলস ভঙ্গিতে গা মোচড়ালো। একটা বিরাট হাই তুলে বলল, দিশা নিচ থেকে আমার রাস্তা ক্লিয়ার করে দিল। ওর কষ্ট আমি বৃথা দিই কিভাবে? প্রয়োজন পড়লে উপহার হিসেবে ওকে খালা বানিয়ে দিই। কি বলো বউ? রায়হানের খাপছাড়া কথায় খেপলো মাইশা। কথার ইঙ্গিতগুলো সহ্য হলো না ওর। কানে ভাসলো সেদিনের তিক্ত কথাগুলো। শান্তশিষ্ট মেয়েরা সহজে রাগে না, কিন্তু একবার রাগলে তার হুঁশ থাকে না, খ্যাপা বাঘ হয় যেন। সে দশা হলো মাইশারও। রায়হানের দিকে জোর পায়ে এগিয়ে গেল। ওর বুকের কাছে শার্ট দু হাতে খামচে দিয়ে ধরে হিসিয়ে বলল, অসভ্যতামির একটা সীমা থাকা উচিত। আপনার ধারণা আছে আপনি কি বলছেন? কোন অধিকারে বলছেন এসব? লজ্জা করে না আপনার? সেদিন যেমন আপনি বিপদে পড়েছিলেন, আমিও তো বিপদে পড়েছিলাম। আপনাকে কে বলেছিল এসে হিরোগিরি দেখাতে? দয়া দেখিয়ে বাঁচাতে এসে চরিত্রে দাগ লাগিয়ে দিলেন। বলতে বলতে ঠোঁট ভেঙে এলো মাইশার। চোখ গড়িয়ে অঝরে পানি পড়তে লাগলো, কিন্তু চোখে মুখে প্রচণ্ড রাগ, ক্ষোভ আর ঘৃণা। একটু থেমে জোরে জোরে দুটো শ্বাস টেনে আবার বলতে ধরল, থুতু দিয়েছিলেন আমার উপর, বলেছিলেন আমার মতো মেয়েকে কেউ কবুল করবে না। আপনি এসে ওই জানোয়ারদের হাত থেকে বাঁচালেন না? দেখিয়েছিলেন তো স্পষ্ট ওরা আমার কোনো ক্ষতি করতে পারেনি। অথচ কি সুন্দর বলে দিলেন ওরা আমাকে ছুঁয়েছে, আমি ওদেরই যোগ্য। এ পর্যায়ে এসে দাঁতে দাঁত পিষে ধরল মাইশা। রায়হানের শার্ট টেনে ঝাঁকিয়ে প্রশ্ন ছুড়ল, আমি ওদের যোগ্য? ওই ধর্ষকদের যোগ্য আমি? আমার চরিত্র এত খারাপ আর ওরা আমাকে ছুঁয়েছে, এটা কেন বলেছিলেন? আমাকে ছুঁয়েছে মানে কি ইঙ্গিত ছিল? আমাকে ধর্ষণ করে? আর বলতে পারল না মাইশা। রায়হানের পুরুষালী শক্ত হাতে সজোরে চেপে ধরল ওর মুখ। কথা বের হওয়ার ফুরসত নেই। মাইশা উন্মাদের মতো ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য। কথা শেষ হয়নি ওর। রায়হানের শার্ট ছেড়ে ওর হাত খামচে ধরল। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে ধরার ফলস্বরূপ মাইশার হাতের নখ বিঁধল রায়হানের হাতে। হয়তো রক্ত বের হয়েছে। নীরবে সে ব্যথা সয়ে নিল রায়হান। চোখ জোড়া রক্তিম বর্ণ ধারণ করেছে ওর। চোয়াল শক্ত। মাইশার মুখ নিঃসৃত এক একটা শব্দ তীরের ফলার ন্যায় আঘাত হেনেছে ওর বুকে। রায়হানের হাতে খামচি দিয়ে কাজ হলো না দেখে ওর বুকে শরীরে এলোপাথারি হাত চালালো। তার তো বিশেষ সুবিধা হলো না। আরও কিছুক্ষণ মোছড়ামুছড়ি করে নিজেকে রায়হানের থেকে মুক্ত করতে না পেরে হাঁপিয়ে উঠল মাইশা। হাল ছেড়ে চুপ করে দাঁড়িয়ে রইল। রায়হান স্থির চিত্তে ওর দিকে তাকিয়ে। মাইশাকে নরম হতে দেখে ওর মুখ থেকে হাত সরিয়ে নিল। ছাড়া পেয়েও নড়ল না মাইশা। একদম শান্ত, মুখ থেকে একটু শব্দ বের হলো না। চোখের পাতা স্থির, দৃষ্টি একপাক্ষিকভাবে অনড় রায়হানের দিকে। রায়হানের উত্তর শুনতে চায়ও। মাইশার দুগাল আলগোছে ধরে ওর কপালে কপাল ঠেকিয়ে দিল রায়হান। চোখ বুঝে নিয়ে অপরাধীর গলায় বলল, সেদিন আমি নিজের মধ্যে ছিলাম না। চোখের পলকে এত কিছু ঘটে যাওয়ার মাথা খারাপ হয়ে গিয়েছিল। পরিস্থিতির চাপে বেসামাল ছিলাম আমি। রাগের বশে হিতজ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম। কি বলেছি না বলেছি তা আমার স্মরণে নেই। বিশ্বাস করো, সেদিনের বলা কোনো কথা আমার মনে নেই। শুধু জানি আমি অপরাধী। তোমার সাথে চরম অন্যায় করেছি। প্রতি মুহূর্তে আমি সেই অপরাধের জন্য নিজেকে দোষী কাঠগড়ায় রাখি। তোমার সাথে করা অন্যায়ের দায়ে নিজের প্রহার করি। দোহাই, পুরনো সেই কথার জেরে আমাদের বর্তমান ভবিষ্যৎ নষ্ট করো না। তুমি যা ভেবেছো আমার কথার মানে এতটা বিকৃত হতে পারে না। একরোখা জবাব এলো মাইশার। ভালো কিছুও তো বলেননি।
কড়া জবাবে অসহায় চোখ মেলে ওর দিকে তাকিয়ে রইল রায়হান। আবুলের ঘরের আবুল, হাদার বাচ্চা, বলদ ছোকরা, জাওরা বেডা ছেলে। এই লাস্ট বার মেসেজ দিলাম, রিপ্লাই না দিলে তুই মরেও শান্তি পাবি না রে। এই সিঙ্গেলের কথা তোর কপালে লাগুক। কপালে গাঢ় ভাঁজ ফেলে মেসেজটার দিকে তাকিয়ে আছে ফাহাদ। ঘুমের ওষুধ খেয়ে সারাদিন ঘুমিয়েছে। সদ্য ঘুম ভেঙে ফোন হাতে নিতেই উপরোক্ত মেসেজ দেখে চল শক্ত করে রেখেছে। মন মেজাজ বিশেষ ভালো নেই, তার মাঝে এটা দেখে মাথায় আগুন ধরে গেল। কয়েকদিন থেকে ওকে মেসেজ পাঠায়, সিন করার প্রয়োজন বোধ করেনি, সেভাবেই ফেলে রাখতো। কিন্তু আজ মেসেজের ভাষা দেখে রেগেছে অনেক। বেড সাইডে হেলান দিয়ে আইডিতে অডিও কল দিল। রেহানার পাশে শুয়ে ইয়ারফোনে কানে গুজে রিলস দেখছে দিশা। মাইশাকে ওর রুমে পাঠিয়ে ও এসেছে মাইশার রুমে। পাশে রেহানা গভীর ঘুমে। রিলসের মাঝে কল আসায় বিরক্ত হলো, কিন্তু পরপরই তা উবে গেল। চোখ বড় বড় স্ক্রিনে তাকালো দিশা, হাত দিয়ে কষলে আবার তাকালো। না, ভুল দেখছে না। ফাহাদের আইডি থেকে অডিও কল। লাফিয়ে উঠে বসলো, ফোন রিসিভ করতে করতে বেলকনির দিকে ছুটলো। থাপ্পড় চিনিস? কার সাথে লাগতে এসেছিস? ফেক আইডি খুলে তামাশা করছিস আমার সাথে? ভালোই ভালোই নাম বল। ফাহাদের রাগান্বিত স্বরের কথা শুনে ফাঁকা ঢোক গিলল দিশা। রিয়েল আইডি দিয়ে নক দেওয়ার সাহস হয়নি ওর, তাই দ্বিতীয় আরেকটা আইডি খুলে সেটা দিয়ে ফাহাদকে স্টক করে। গলা খাকারি দিয়ে নিজেকে স্বাভাবিক রাখে বলল, আরে জান, এত দেরি করলা জান? তোমার গলার আওয়াজ যে আমার জান মনে হয় গেল জান। এত সুন্দর কেন? তোমার ভেতরটা ফুটো হয়ে যায় গেছে জান। গলার স্বর শোনা শোনা লাগলো ফাহাদের। হিসিয়ে বলল, কে? ভালো চাইলে ধরা দে, আমি ধরলে কিন্তু গেড়ে দিব। ফাহাদের রাগ ভালো লাগছে দিশার, হাসি চেপে বলল, আচ্ছা ভালোভাবে ধরিও জান, একেবারে 10 মাস। থতমত খেলো ফাহাদ। কান থেকে ফোন সরিয়ে জোরে দম ছাড়লো। রাগে মাথা দপ দপ করে জ্বলছে। পুনরায় ফোন কানে নিয়ে কিছু বলার আগে অপর পাশ থেকে ভেসে এলো, এত জোরে নিঃশ্বাস নিও না জান, আমি এখনো দূরে, কিছুই করিনি। ফাহাদ বা খাড়া হলো, চোখ বন্ধ করে ফোন কেটে আছাড় মারল বিছানায়। মেয়ে মানুষের এত বেহায়াপানা তা ওর সাথে মানতে কষ্ট হলো। জয়নালের কোলে ঘুমিয়ে আছে প্রত্যাশা। পাশে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে জুনায়েদ। প্রেশার বেড়েছিল তার, ওষুধ নিয়েছে কিন্তু ঘাড় টানা ছাড়েনি এখনো। কিছুক্ষণ আগে শরীর কাঁপছিল। জয়নাল চাবি দিতে এসে দেখে ভাইয়ের শরীর খারাপ, একা ছাড়তে পারে না। রতনের বাপকে ডেকে গাড়ি ড্রাইভ করতে বলে। জুনায়েদকে ডাক্তার দেখিয়ে এখন মনার কাছে যাচ্ছে। প্রত্যাশাকে রেখে আবার তালুকদার বাড়ি ফিরবে তারা। গাড়ি এসে থামলো ডুপ্লেক্স একটা বাড়ির সামনে। জুনায়েদ প্রত্যাশাকে জয়নালের কাছ থেকে নিয়ে নিচে নামলো। জয়নালকে বলল ভেতরে যেতে, কিন্তু তার ভালো করে জানা জয়নাল ভেতরে যাবে না, তাই একবার বলেই ভেতরে চলে গেল। জুনায়েদ যেতে রতনের বাপ জয়নালের উদ্দেশ্যে বলল, ভাইজান চা খাবেন? রাস্তার ওই পারের চাটা ভালো। জয়নাল এক পলক ওর পাশে টং দোকানটা দেখলো। ঘুম লাগছে ওর, মাথা ভার ভার হয়েছে। চা খেলে হয়তো ভালো লাগবে, তাই বলল, যা আন, মাথা ধরছি, খেলে ভালোই। নিশুতি রজনী, সাজানো গোছানো আলোকিত ফাঁকা ঘর। নিস্তব্ধ সে ঘর জুড়ে ভেসে বেড়াচ্ছে গুমোট কান্নার আওয়াজ। এক কোণে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে আছে বৃষ্টি। হাঁটু ভাঁজ করে গুটিসুটি মেরে ফুপিয়ে কাঁদছে। চোখ মুখে আতঙ্কের ছড়াছড়ি। হাতের চুড়িগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে মনে প্রচণ্ড ঘৃণা নিয়ে চুড়িগুলো ছুঁড়ে ফেলা হয়েছে। ঘরের দরজা আলগোছে ভিড়ানো। দরজার সামনে দাঁড়িয়ে বৃষ্টির কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে ফয়সাল। চোখ জোড়া রক্তিম বর্ণ ধারণ করেছে তার। ফোঁস করে শ্বাস ছেড়ে ঘরে প্রবেশ করলো সে। দরজা আটকে কদম এগোলো বৃষ্টির দিকে। সামনাসামনি এসে হাঁটু গেড়ে বসলো। কান্না ভেজা লালাপ নেত্রপল্লব উঠিয়ে রাগে চোখে ফয়সালের দিকে তাকালো বৃষ্টি। পরক্ষণেই দৃষ্টি ঘুরিয়ে ঘাড় কাত করে ফেললো।
ফয়সাল বৃষ্টির থেকে কিছুটা দূরত্ব রেখে বসেছে। আশেপাশের ছড়িয়ে রাখা চুড়িগুলো একটা একটা করে হাতে তুলে নিল। সেগুলো বৃষ্টির মুখের সামনে ধরে হালকা ঝাঁকিয়ে শব্দ তুলল। শব্দ শুনে বেঁকিয়ে রাখা ঘাড় সোজা করলো বৃষ্টি। চুড়িগুলো এক পলক দেখে হাত উঠালো ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার উদ্দেশ্যে, কিন্তু ওর সে হাত খপ করে ধরে ফেললো ফয়সাল। বৃষ্টি অন্য হাত দিয়ে ফয়সালকে দূরে সরাতে চাইলে তড়িৎ বেগে বৃষ্টিকে টেনে পাজা কোলে তুলে নিল সে। ছটফটে উঠল বৃষ্টি, হাত পা ছড়িয়ে নামার চেষ্টা চালালো, কিন্তু ফয়সালের পুরুষালী শক্তির সামনে নিতান্তই চুনোপুঠিও। নিজেকে ছাড়াতে ব্যর্থ হলো। ফয়সাল ওকে এনে সোজা বিছানায় ফেললো। বৃষ্টি উঠে বসার জন্য নড়তে চাইল, কিন্তু সফল হলো না। তার আগেই শরীরের সমস্ত ভর ছেড়ে দিয়ে ওর উপর ঝুঁকে পড়ল ফয়সাল। বৃষ্টির দুই হাত তার এক হাতের মাঝে নিয়ে ধরে মাথার উপরের দিকে চেপে ধরল। জান প্রাণ ছেড়ে মোছামুছি করলো বৃষ্টি, কিছুতেই নিজেকে মুক্ত করতে পারল না। শেষমেশ দাঁতে দাঁত পিষে বলে উঠল,